তুমি কাঁদছো, রাত জেগে তার প্রোফাইল চেক করছো, সে তোমাকে মেসেজ সিন করে রিপ্লাই দিচ্ছে না, আর তুমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চোখের জল ফেলছো। তুমি ভাবছো সে কেন এমন করছে, কেন তোমার এত ভালোবাসার কোনো দাম নেই। থামো বন্ধু, থামো, একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও। কার জন্য কাঁদছো তুমি? যে মানুষটা তোমাকে ডাস্টবিনের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে, যে মানুষটা তোমার অস্বস্তিকে অবমাননা করেছে। শোনো বন্ধু, মন দিয়ে শোনো, আজ এই ভিডিওতে আমি তোমাকে কোনো সান্ত্বনা দিতে আসিনি, আমি এসেছি তোমার মেরুদণ্ড সোজা করতে। আজ আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা শুনলে তোমার বুক ফেটে যাবে ঠিকই, কিন্তু তোমার মনের ভেতরের ওই মরে যাওয়া মানুষটা আবার জেগে উঠবে। তা আজকের বিষয় হলো, ও তড়পাবে, শুধু তাকে এইভাবে ইগনোর করতে শেখো। হ্যাঁ বন্ধু, এইভাবে ইগনোর করতে শেখো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে সেও একদিন তোমার পায়ের কাছে এসে বসে থাকবে, কিন্তু তার জন্য তোমাকে কিছু মানসিক খেলা বুঝতে হবে, তোমাকে শিখতে হবে রিভার্স সাইকোলজি। চলো, আজ তোমাকে আমি তোমার জীবনের সব থেকে বড় শিক্ষাটা দিই। প্রথমত, তোমার সহজলভ্যতা তোমার মূল্য কমিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি যে সহজ হয়ে গিয়েছিলে তার কাছে, একটা সহজলভ্য সস্তা হয়ে গিয়েছিলে, আর এটাই তোমার মূল্য কমিয়ে দিয়েছে। তাই মনোবিজ্ঞান বা সাইকোলজি বলে, মানুষ সেই জিনিসের পেছনে ছোটে যা পাওয়াটা কঠিন। তুমি কি করছো? তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে সে তোমাকে গালি দিলেও তুমি থাকবে, সে তোমাকে অপমান করলেও তুমি মেসেজ করবে। তুমি নিজেকে সস্তা বানিয়ে ফেলেছো বন্ধু, তুমি নিজেকে সস্তা বানিয়ে ফেলেছো। তাই বিখ্যাত দার্শনিক আর্থার শোপেনহাওয়ার বলেছিলেন, আমরা আমাদের কাছে যা আছে তার মূল্য বুঝি না, কিন্তু যা নেই তার জন্য হাহাকার করি। তুমি তাকে তোমার সবটুকু দিয়ে দিয়েছো। সে এখন জানে তোমাকে যখন খুশি পাওয়া যাবে, সে জানে তো তোমাকে যখন খুশি পাওয়া যাবে। তাই তাই সে তোমাকে নিয়ে ফুটবল খেলছে। আজ থেকে একটা কাজ করো, হুট করে গায়েব হয়ে যাও। কোনো ঝগড়া নাই, কোনো কৈফিয়ত নয়, জাস্ট স্টপ এভরিথিং। যখন সে তোমাকে পাবে না, তখন তার ভেতরে একটা শূন্যতা তৈরি হবে, আর এটাই হলো ইগনোর করার প্রথম ধাপ। দ্বিতীয়ত, সাইলেন্স বা নীরবতা হলো সব থেকে বড় অস্ত্র। তুমি ভাবছো তাকে গালি দিলে বা ঝগড়া করলে সে বুঝবে, একদম না, একদম ঝগড়া করবে না। তুমি যত বেশি রিয়াক্ট করবে, সে তত বেশি নিজেকে স্পেশাল ভাববে। সে ভাববে, দেখো আমি ওকে কত কষ্ট দিয়েছি, তাও ও আমার পিছনে পড়ে আছে। তাই মহাত্মা গান্ধী বলতেন, নীরবতা হলো শক্তির শ্রেষ্ঠ উৎস। যখন তুমি নীরব হয়ে যাবে, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে ভাবতে শুরু করবে, কাল পর্যন্ত যে মানুষটা আমার একটা মেসেজের জন্য চাতক পাখির মতো বসে থাকতো, আজ সে কেন শান্ত? সে কি অন্য কাউকে পেয়ে গেল, নাকি সে আমাকে আর পাত্তা দিচ্ছে না? এই কেন 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 প্রশ্নটা তাকে পাগল করে দেবে। তোমাকে কিচ্ছু করতে হবে না বন্ধু, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু নীরব থেকে তাকে তার নিজের আয়নার সামনে দাঁড় করিয়ে দাও। তৃতীয়ত, নিজের ভ্যালু বা বাজার দর বাড়াও। হ্যাঁ, এটা কোনো মাল নয়, তবু আমি বিষয়টাকে ওইভাবে বলতে চাইনি, অ্যাকচুয়ালি বাজার দর বাড়াতে বলছি, তোমাকে তোমার নিজের ভ্যালুটাকে বাড়াতে বলছি। তাই প্রেম বিশারদগণ এবং আধুনিক সাইকোলজিস্টরা একটা কথা বারবার বলেন, ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল। ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল। একটা মানুষ তোমার পিছনে যতটা সময় এবং আবেগ ইনভেস্ট করবে, সে তোমার প্রতি ততটাই কিন্তু টান অনুভব করবে। একটা মানুষ তোমার পেছনে যতটা সময় এবং আবেগ ইনভেস্ট করবে, সে তোমার প্রতি কিন্তু ততটাই টান অনুভব করবে। তুমি তার পেছনে যে সব সময় ইনভেস্ট করে ফেলেছো, কিন্তু সে তোমার জন্য এক ফোঁটাও ঘাম ঝরায়নি। এখন থেকে নিজের ওপর কাজ করো, এমন কিছু করো যেন তোমাকে দেখলে তার মনে হয়, আমি কি এই মানুষটাকে হারিয়ে ফেললাম? নিজেকে গ্রুম করো, গ্রুম করো। নিজের ক্যারিয়ারে মন দাও, বন্ধুদের সাথে হাসি মুখে ছবি দাও, তবে তাকে দেখানোর জন্য নয়, সত্যি সত্যিই ভালো থাকার জন্য করবে, তাকে দেখানোর জন্য কিচ্ছু করবে না। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো, এমনকি আগের চেয়েও বেশি ভালো আছো, তখন তার বুকটা হু হু করে উঠবে, হু হু করে উঠবে, আর এটাই হলো আসল প্রতিশোধ। চতুর্থত, রিভার্স সাইকোলজি প্রয়োগ করো। শিকারী হও, কিন্তু শিকার নয়। কি বললাম? শিকারী হও, শিকার নয়। এতদিন তুমি ছিলে শিকার, আর সে ছিল শিকারী। সে তোমাকে ইগনোর করত, আর তুমি তার মনোযোগ পাওয়ার জন্য ছটপট ছটপট করতে। এবার খেলাটাকে ঘুরিয়ে দাও। রিভার্স সাইকোলজি হলো এমন একটা টেকনিক যেখানে
তুমি কাউকে যেটা করতে মানা করবে সে সেটাই করবে। তুমি যদি তাকে বলো প্লিজ আমাকে ইগনোর করো না, সে তোমাকে আরো বেশি ইগনোর করবে, আরো বেশি ইগনোর করবে। আর তুমি যদি তাকে ইগনোর করো এবং এমন ভাব দেখাও যে সে তোমার জীবনে ম্যাটারই করে না, তখন সে তোমার মনোযোগ পাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। তাই মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড একটা চমৎকার কথা বলেছিলেন, মানুষ সাধারণত তাকেই ভালোবাসে যাকে সে পুরোপুরি কবজা করতে পারে না, যাকে সে পুরোপুরি কবজা করতে পারে না, ধরতে পারে না। যেদিন সে বুঝবে যে তুমি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছো, সেদিন থেকে তার ঘুম হারাম হয়ে যাবে। সে তড়পাবে, তোমার একটা মেসেজের জন্য তড়পাবে, তোমার একটা ফোনের জন্য তড়পাবে, তোমার একটা গলা শোনার জন্য তড়পাবে। কিন্তু মনে রেখো বন্ধু, সেদিন যেন তুমি আবার গলে যেও না। তুমি যে বদলেছো, তুমি যে নীরব হয়ে গেছো, সেদিন যেন আর গলে গিয়ে আগের মতো হয়ে যেও না, তোমাকে ওই রকমই থাকতে হবে। পঞ্চম, ইমোশনাল ডিট্যাচমেন্ট, মানে নিজেকে মুক্ত করো। তুমি কি জানো বন্ধু, তোমার কষ্টের সব থেকে বড় কারণ কি? তোমার অতিরিক্ত আশা। হ্যাঁ, তোমার অতিরিক্ত আশা বা প্রত্যাশা। তুমি ভাবছো সে পাল্টে যাবে। বিশ্বাস করো বন্ধু, যে মানুষ একবার তোমাকে অবহেলা করতে শিখে গেছে না, সে তোমাকে কোনোদিন সম্মান দেবে না, কোনোদিন সম্মান দেবে না, যতক্ষণ না তুমি তাকে একটা বড় ধাক্কা দিচ্ছ। তাই শিক্ষাবিদ এবং দার্শনিকগণ বলেন, আত্মসম্মানহীন মানুষের কোনো ভালোবাসা পাওয়ার অধিকার নেই, কোনো ভালোবাসা পাওয়ার অধিকার নেই। তুমি যদি নিজেকে নিজে সম্মান না করো, তবে অন্য কেউ তোমাকে সম্মান করবে কেন? আজ থেকে নিজেকে এই কথাটা বলো, আমি কারো অপশন হওয়ার জন্য জন্ম নিইনি। কি? আমি কারো অপশন হওয়ার জন্য জন্ম নিইনি। আমি রাজা বা রানী, আর আমার সাম্রাজ্যে কেবল তাকেই জায়গা দেব যে আমাকে যোগ্য মর্যাদা দেবে। ব্যাস, যে আমাকে যোগ্য মর্যাদা দেবে আমি কেবল তাকেই জায়গা দেব। আর এই অ্যাটিটিউডটা যখন তোমার ভেতরে আসবে, তোমার হাঁটা চলা, তোমার কথা বলা সব বদলে যাবে। আর এই বদলটাই তাকে সব থেকে বেশি কষ্ট দেবে। সে ভাববে, আমার হাতের পুতুলটা হঠাৎ মানুষ হয়ে গেল কি করে? কি ভাবছো? ভাবছো তো যে তাকে ইগনোর করলে সে যদি চিরতরে হারিয়ে যায়? শোনো বন্ধু, মন দিয়ে শোনো, যে মানুষটা তোমার চোখের জলের দাম দিতে জানে না, সে তোমার জীবনে থেকে গেলেই বা তোমার কি লাভ? আবর্জনা ঘরে জমিয়ে রাখলে শুধু দুর্গন্ধই ছড়ায়, জীবনটা নরক হয়ে যায়, নরক নরক হয়ে যায়। তাই তাকে সরিয়ে দাও, দেখবে জীবনটা কত ফুরফুরে লাগছে, কত হালকা লাগছে। তাই 6 নম্বর তোমাকে খেয়াল করতে হবে, চাণক্যের সেই অমোঘ সত্য, ভয়কে জয় করো। আজ থেকে প্রায় 2500 বছর আগে মহাজ্ঞানী মহাজ্ঞানী আচার্য চাণক্য একটি কথা বলেছিলেন, যা আজও ধ্রুব সত্য। তিনি বলেছিলেন, ভয়কে ততক্ষণই ভয় করো যতক্ষণ সেটি তোমার থেকে দূরে আছে, কিন্তু যখন ভয় তোমার সামনে এসে দাঁড়াবে, তখন তাকে আক্রমণ করো এবং ধ্বংস করে দাও। তোমার ভয়টা কি? তোমার ভয়টা কি? তোমার ভয় হলো তাকে হারিয়ে ফেলা, তাই না? জানি জানি জানি, আমি জানি এই ভয়টা আর এই তোমার এই দুর্বলতাটাই সে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সে জানে যে তুমি তাকে ছাড়া বাঁচবে না, তাই সে তোমাকে নাচিয়ে বেড়াচ্ছে। আজ এই ভয়টাকে গলা টিপে হত্যা করো। মনে মনে বলো, হ্যাঁ আমি তোকে ছাড়াই বাঁচবো, আমি তোকে ছাড়াই বাঁচবো এবং তোর থেকে 1000 গুণ ভালো থাকবো, 1000 গুণ ভালো থাকবো। যখন তোমার মন থেকে হারানোর ভয়টা চলে যাবে না, তখন দেখবে তোমার ইগনোর করার ক্ষমতা 10 গুণ বেড়ে গেছে। আর যে মুহূর্তে সে টের পাবে তুমি তাকে হারানোর ভয় পাও না, সেই মুহূর্ত থেকে সে তড়পানো শুরু করবে, তড়পানো শুরু করবে। সপ্তম, প্রজেকশন সাইকোলজি, তার অবহেলা তাকেই ফিরিয়ে দাও। হ্যাঁ, তার অবহেলা তাকেই ফিরিয়ে দাও। হ্যাঁ, আমরা মানুষ, আমরা জানি ভালোবাসার মানুষটাকে কষ্ট দিতে ইচ্ছে করে না, কিন্তু তোমাকে এই জায়গাটায় আসতে হবে। মনোবিজ্ঞানে একটা মিররিং বলে একটা শব্দ আছে। কি আছে? মিররিং বলে একটা শব্দ আছে। সে তোমার সাথে যা করছে তুমি ঠিক তাই করো। সে যদি 2 দিন কথা না বলে, তুমি 10 দিন কথা না বলো। সে যদি একটা ছোট রিপ্লাই দেয়, তুমি কোনো রিপ্লাই দিও না। ব্যাস। আমরা বাঙালিরা খুব আবেগপ্রবণ, তাই না? আমরা বাঙালিরা খুব আবেগপ্রবণ। আমরা ভাবি, আমি যদি ভালো ব্যবহার করি তবে ও তো বোধহয় ভালো হয়ে যাবে। ভুল, একদম ভুল, একদম ভুল। এটা বাস্তব জগৎ বন্ধু, এটা রূপকথা নয়। এখানে তুমি যত বেশি নমনীয় হবে, যত নরম হবে, লোকে তোমাকে তত বেশি মারিয়ে চলে যাবে। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শক্তিই জীবন, দুর্বলতা মৃত্যু।
কি বললাম? স্বামী বিবেকানন্দ বলেছিলেন শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু। তুমি যখন কারোর জন্য কান্নাকাটি করো তখন তুমি তোমার আধ্যাত্মিক এবং মানসিক শক্তি হারিয়ে ফেলো। নিজেকে শক্তিশালী করো বন্ধু, নিজেকে শক্তিশালী করো। তোমার নীরবতা যেন একটা আগ্নেয়গিরির মতো হয়, বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে একটা জেদ, যে জেদ তোমাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। অষ্টম, নো কন্ট্রোল রুল, নো কন্ট্রোল মানে নো কন্ট্যাক্ট রুল, এটি আসল বিষ। ইউটিউবে বা সাইকোলজির বইতে তোমরা এই নো কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট রুলের কথা অনেক শুনেছো, কিন্তু এটা প্রয়োগ করতে পারো না কেন জানো? কারণ তোমাদের ধৈর্য নেই। তোমরা ভাবো 3 দিন মেসেজ না করলেই বুঝি সে দৌড়ে আসবে। না বন্ধু না, তাকে অন্তত 21 থেকে 30 দিন তোমার কোনো অস্তিত্ব বুঝতে দিও না। এই সময়টাই সে প্রথমে রাগ করবে, তারপর ইগো দেখাবে, কিন্তু তারপর শুরু হবে আসল খেলা। হ্যাঁ বন্ধু, এই সময়টাই সে প্রথমে রাগ করবে, তারপর ইগো দেখাবে, তারপর থেকেই শুরু হবে আসল খেলা। তাতে সময় দিতে হবে তো তোমাকে। অ্যানেক্সিড অফ লস বা হারানোর উদ্বেগ কখনই তৈরি হবে। সে ভাবতে শুরু করবে আমি কি সত্যিই ওর কাছে গুরুত্ব হারিয়ে ফেললাম। ব্যাস, খেলা পাল্টে যাবে। মনে রাখবে, মানুষ তখনই কোনো কিছুর অভাব অনুভব করে যখন সেই জিনিসটা তার হাতের নাগালের বাইরে চলে যায়। তাকে অনুভবটা বুঝতে দাও, সময় দাও। তাকে তোমার মেসেজ বা কল দিয়ে ফিড করা বন্ধ করো। সে তোমার মনোযোগের নেশায় আসক্ত, সেই নেশার যোগান বন্ধ করে দাও। দেখবে সে ঠিক ড্রাগ অ্যাডিক্টের মতো তোমার জন্য ছটফট করবে। হ্যাঁ বন্ধু, সে ঠিক ড্রাগ অ্যাডিক্টের মতো তোমার জন্য ছটফট করবে। 9 নম্বর, একদম ভালো করে মন খুলে শুনে নাও, নিজের সাম্রাজ্য গড়ে তোলো। সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। কি বললাম? সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। প্রেম বিশারদগণ একটা কথা বলেন, যদি কাউকে উচিত শিক্ষা দিতে চাও তবে তাকে গালি দিও না, তার সঙ্গে ঝগড়া করো না, তাকে অপমান করো না, বরং তাকে দেখিয়ে দাও যে তাকে ছাড়াও তুমি জীবনে কতটা সফল হতে পারো। ভেবে দেখো তো বন্ধু, তুমি যখন সফল হবে, তোমার নাম যখন চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন সেই মানুষটার মনের অবস্থা কি হবে? সে তখন আফসোস করবে, আহা আমি কি রত্ন হারিয়ে ফেলেছি। আর এই আফসোসটাই হলো তার জীবনের সব থেকে বড় শাস্তি। তাই মনীষী রাল্ফ ওয়াল্ডো এমারসন বলেছিলেন, তোমার কাজগুলো এত জোরে কথা বলে যে তুমি কি বলছো তা আমি শুনতেই পাই না। ইওর অ্যাকশন স্পিক টু লাউড দ্যাট আই ক্যান নট হার হোয়াট ইউ সে। মুখে তাকে ইগনোর করছি বলার কোনো দরকার নেই, তোমার কাজে সেটা প্রমাণ করো। তাকে ব্লক করার কোনো দরকার নেই, তাকে তোমার সাকসেস দেখার সুযোগ করে দাও। কিন্তু সে মেসেজ করলে যেন দেখে তোমার কাছে তার জন্য 1 সেকেন্ডও সময় নেই। তাই চূড়ান্ত আঘাত তাকে সাধারণ করে দাও। একদম শেষ মুহূর্তে তোমাকে বলছি, তুমি তাকে তোমার মনে স্পেশাল বা দেবতা বানিয়ে রেখেছো, তাই না? তুমি তাকে তোমার মনে স্পেশাল বা দেবতা বানিয়ে রেখেছো, দেবতার আসন দিয়ে রেখেছো, তাই না? এই সিংহাসন থেকে তাকে টেনে নামাও। হ্যাঁ, তুমি যখন তাকে ওঠাতে পেরেছিলে, তুমি তাকে টেনে নামাও। সে সে তো তোমার মতোই একটা সাধারণ মানুষ ছিল, রক্তে মাংসের মানুষ। সে কোনো বিশেষ কেউ নয়, তুমি তাকে গুরুত্ব দিয়েছিলে বলেই সে স্পেশাল হয়েছিল। আজ থেকে গুরুত্ব কেড়ে নাও, দেখবে সে একদম সাধারণ হয়ে গেছে, একদম মাটিতে মুখ থুবড়ে পড়েছে। একটা কথা মাথার ভিতর ঢুকিয়ে নাও বন্ধু, যে মানুষ তোমার উপস্থিতিকে অসম্মান করে, তোমার অনুপস্থিতি তার প্রাপ্য। অবশ্যই তোমার অনুপস্থিতি তার প্রাপ্য। তাকে একদম একা ছেড়ে দাও, তাকে তার ওই ইগো আর অহংকার নিয়ে থাকতে দাও। তাই শোনো বন্ধু, জীবনটা খুব ছোট। একটা মানুষের অবহেলা সহ্য করে জীবনটা নষ্ট করার জন্য তুমি পৃথিবীতে আসোনি। আজ থেকে নিজের চোখের জল মোছো, নিজেকে বলো আমি সেরা, আমি মূল্যবান। তুমি যদি আজ তাকে ইগনোর করতে পারো, তবে কাল পুরো পৃথিবী তোমার পিছনে ঘুরবে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ। আর সে ওই অন্ধকার কোণে বসে তড়পাবে আর ভাববে কেন সে তোমার মতো একটা হীরেকে চিনতে ভুল করেছিল। যাও আজ থেকে নিজেকে বদলে ফেলো বন্ধু, চলে যাও, আজ থেকে নিজেকে বদলে ফেলো। ভিডিওটা যদি সত্যিই তোমার মনের একটুও আগুন জ্বালিয়ে থাকে, তবে কমেন্টে লিখে যাও আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। কি লিখবে কমেন্টে? আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। আর এই ভিডিওটা সেই বন্ধুদের শেয়ার করো যে আজ কারো অবহেলায় তিল তিল করে মরছে। মনে রেখো বন্ধু, তুমি একা নাও, আমি তোমার সাথে আছি। উঠে দাঁড়াও বন্ধু, উঠে দাঁড়াও, লড়াই করো এবং জয়ী হও। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। নিজের খেয়াল রাখো আর নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখো।